সরি সরি, আমার কণ্ঠ খুব খারাপ তো, এই জন্য আর কি একটু গরম গরম পানি খেয়ে নিচ্ছি। ভালো ভালো আছেন? আজকে একেবারে খুব ক্রাউডেড দেখতে পাচ্ছি সব। কি ব্যাপার, খুব ক্রাউডেড, সব পরিচিত মুখ দেখতে পাচ্ছি, অনেকদিন দেখিনি। হ্যাঁ, সিমস ভেরি ইম্পর্টেন্ট নাকি? খুব ভালো লাগছে, অনেকদিন পরে আমি অনেককে দেখতে পাচ্ছি, মাঝখানে তো অনেককে দেখিনি, খুব ভালো লাগছে। তুমি আজকে কি ব্যবস্থা করছো? ভালো। শরীরকে বলে আপনার, শরীরের নাম মহাশয়, যা সহাবেন তাই সয়। আমার অবস্থা সেই রকম হয়েছে আর কি। চেহারা দেখেই তো বোঝা উচিত আপনার কি অবস্থাতে রয়েছে, না? যাই হোক, শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা খুব অল্প নোটিশে, খুব অল্প নোটিশেই আপনারা আজকে এখানে বেশ অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে প্রতি স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের পরে আমরা আপনাদেরকে একটু ব্রিফ করার চেষ্টা করি। আমরা আমাদের প্রথম হচ্ছে যে আপনাদের আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং আগে এক সপ্তাহ পর হতো, এখন সেটা অসুস্থ ছিলেন মির্জা আব্বাস, মাহবুব বশর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান। প্লিজ ভাইরা, প্লিজ প্লিজ প্লিজ। আমি নিজে, জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। মিটিংয়ে যেভাবে আপনার প্রথম এজেন্ডা ছিল যে গত সভার বিষয়গুলো অবহিত করা, সেটা করা হয়েছে। দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং এই দেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা, এবং যিনি গণতন্ত্রের একজন আপসীন নেত্রী, যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের তাকে অত্যন্ত প্রহরী মনে করে, সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম এবং আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে আপনি এখন চতুর্দিকে সারা দেশে তাকান, শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার এখনো করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে করছেন, অর্থাৎ বন্দী হয়ে আছেন, কোনো আপোষ করেননি। একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এই পর্যায়ে আর কেউ করেছেন বলে আমার জানা নেই। সবাই আরো মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবাই আরো মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান বিরোধী। কারণ she has every right to get visa, জামিন, বেইল। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। এটা কেন তাকে বেইল দেওয়া হয়নি, এটা আপনার কোনো ব্যাখ্যা নেই।
কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটার কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হয়েছে। ক্ষোভটা কিসে? একজনকে আপনি সাজা দিচ্ছেন, তাকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন, এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না, অমানবিক কাজ কিছু হতে পারে না। এবং সেই যদি ওরা না বাড়াতেন হাইকোর্টে সেই বিচারক, তাহলে কিন্তু এখন যে মুক্ত হয়ে যেত এর মধ্যে। সব আরো মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ থেকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুপারিশ করেছে। দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। সবাই অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। সভায় সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে ভারতের সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা স্মারক ও 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। কানেক্টিভিটি নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রেল যোগাযোগ, ডাক ও টেলি যোগাযোগের সমঝোতা, কৌশলগত অপারেশন খাতে সামরিক শিক্ষা সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জলসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের ইন স্পেস, বাংলাদেশের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় 2 দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই ম্যান্ডেটবিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশই এটা। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী 28 জুন 2024 বিকাল 3টায় এই চেয়ারপারসনের ঘোষণা সভাতে অনুষ্ঠিত হবে। 4 সভায় সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলসীমায় নির্বিচারে গুলিবর্ষণের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে অবৈধ সরকার জনগণকে স্পষ্টভাবে কোনো তথ্য সরবরাহ করছে না। সভা অনতিবিলম্বে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলিবর্ষণ বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য সুষ্ঠু ব্যাখ্যা প্রদানের জন্য সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানায়। 5 সভায় বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভা মনে করে কিশোরগঞ্জে হাওরের মাঝখানে সড়ক নির্মাণ, বেশ কিছু এলাকায় মাটি ভরাট করে কয়েকটি স্থাপনা নির্মাণ করায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলের পানি দ্রুত নিষ্কাশিত না হওয়ার কারণে এই ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হচ্ছে। সিলেট, সুনামগঞ্জ শহর সহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় পানির তলে তলিয়ে যাওয়ায় অসংখ্য মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। দুর্গত এলাকায় সরকারি কোন ত্রাণ তৎপরতা দেখা যায়নি। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য সভায় দাবি জানানো হয়। বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সভায় গত 1 মাসে ঔষধের মূল্য 10% থেকে
40% বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই এই মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ভ্রান্ত নীতিকে দায়ী করে। অবিলম্বে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাসের জোর দাবি জানানো হয়। সভা শেষে সভাপতি সভাকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করেন। এই ছিল আমাদের গতকালকে আপনার স্ট্যান্ডিং কমিটির সভার বিষয়গুলো। আমি তার ছিল যদি আপনাদের হ্যাঁ বলেন বলেন প্লিজ। আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো হাসপাতালে রয়েছেন। গত দুদিন আগে ওনার হৃদযন্ত্রে পেস মেকার বসানো হয়েছে, চিকিৎসকরা বলেছেন। ওনার একজন সর্বশেষ অবস্থাটা একটু জানতে চাই, এর সঙ্গে যোগ করতে চাই। মাননীয় আইনমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন যে ওনার যে প্রয়োজনীয় চিকিৎসা সেটা উনি বাংলাদেশেই পাচ্ছেন এবং ওনার চিকিৎসা নিয়ে বা ওনার অসুস্থতা নিয়ে আপনারা রাজনীতি করছেন এবং বাইরে যাওয়ার ব্যাপারে বলেছেন যে বর্তমান আইনে এর কোনো সুযোগ নেই। এটা একটু জানতে চাই। পরের প্রশ্নটা আমি প্রধানমন্ত্রী সফর নিয়ে আমি আপনার খুব পরিষ্কার করে আমরা বহুবার বলেছি, আজকে এইবার না শুধু এখানেও আজকেও বলেছি যে আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের পরিষ্কার বলা আছে যে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে কি। মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং সেই কারণেই তাকে একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে, একেবারেই মিথ্যা মামলা, তার কোনো এর মধ্যে আপনার কোনো রকমের আপনার সম্পৃক্ততা নেই, সেইখানে একেবারে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরও বেশি সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে। আপনারা জানেন 2 বছর তিনি সেই ভয়াবহ একটা পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন, যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে বারবার চিকিৎসকদেরকে বলার চেষ্টা করার পরেও ভালো চিকিৎসকদেরকে সেখানে পাঠানো হয়নি এবং এরপরে যখন করোনা হলো তারপরে আমরা তাকে পিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো, যেখানেও তিনি সুষ্ঠু চিকিৎসা পাননি। যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো এবং সেটা আপনার শর্ত সাপেক্ষে, তিনি কোথাও বাইরে যেতে পারবেন না, সেই সাপেক্ষে দেশেই চিকিৎসা নিতে হবে, তখন তিনি বিদেশে, তখনই তার ধরা পড়লো তার লিভারের প্রবলেম, লিভারের সিরোসিস। লিভারের প্রবলেম ছোটোখাটো নয়, সিরোসিস, ইটস এ মেজর ডিজিজ। তখন ডাক্তার তাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই। এটা বাংলাদেশে সম্ভব নয়। আপনারা জানেন আমরা কম চেষ্টা করি, সরকার এখানে কোনো কৃতিত্ব নাই। আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার এবং দলের চেষ্টাতেই সেটা হয়েছে। এবং আমরা বিদেশ থেকে, আমেরিকা থেকে, জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি, চিকিৎসা নিয়ে এসেছি। তারা প্রসিজিওর করেছেন, যে প্রসিজিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন। বাট এটা কোনো সমাধান নয়, একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে, অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে। এটাই আপনার বারবার করে আমরা বলছি, আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বারবার চেষ্টা করেছি। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে ইউ আর সরি, উই আর আনডান। উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ, একদম এই উচ্চারণটা করেছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া। এবং টাইমিংটা দেখেন, 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে সে যেন কোনো মুক্তি কোনো মতেই না পায়, তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত। আপনি দেখুন প্রতিবার এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন, একইভাবে যেমন দেশনেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে এবং সে কোনো মতেই নির্বাচনে যেতে না পারে। এই জন্য নির্বাচনের 1 মাস আগে থেকেই বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া। এটা জবাব আমরা কীভাবে দেবো? আমরা এটা ব্যাখ্যা কীভাবে করবো? একটাই ব্যাখ্যা, যে সরকার চায় না যে বিএনপি কোনো নির্বাচন আসুক, কারণ তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিদল নির্বাচনে আসলে তাদের জামানত কারো থাকবে না।
এখন তিনি আজ পর্যন্ত সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। সরকারের প্রধানমন্ত্রী যে সম্মেলন করছে সেখানে উনি বলেছেন যে আমরা তো এখন সুযোগ নেই জলযাননা বন্ধ করে রাখা। প্রশ্নগুলো ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোরে তিনটা সেপারেট ডেফিনেশন আছে। এর আগেও বাংলাদেশ ট্রানজিট দিয়েছে, কিন্তু এবারে যে চুক্তি করেছেন সেখানে দেখা যাচ্ছে যে এটি ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্ট নয়, এটা সরাসরি করিডোর দেওয়া হচ্ছে, যেটি একটা দেশের জন্য সর্বমত জন করা উচিত। এবং বিএনপিটা প্রত্যাখ্যান করেছে আপনি কিছুক্ষণ আগে। বিএনপি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসেবে তিনটার বিরুদ্ধে কোন কর্মসূচি বা প্রতিবাদ বা জনগণকে সাথে নিয়ে আগামী তিনটাকে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোন কর্মসূচি ঘোষণা পরিকল্পনা রয়েছে? বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, এটা আপনার প্রথম কথা। এবং বিএনপি দেশের সার্বভৌমত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা 28 তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি, এরপরেই আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব, সেটা আপনারা জানতে পারবেন। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করে এসে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চায়, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে। ফারাক্কা তো একদিনে আমি যতটুকু পেয়েছি, ফারাক্কা থেকে আন্দোলনের ফলেই পাওয়া গেছে, দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশনসে করা হয়েছে। কেন আজ পর্যন্ত এই সরকার আপনার ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন করলো না? আমরা এই অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ ধরা, পানি আনা সবকিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিস্সা কোনো কথাই নাই, পানির হিস্সার দেখবেন যে এন্টায়ার আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। জি, আমি একটু ম্যাডামের প্রসঙ্গে ফিরে যাই। আপনি যদি শুনতে ভুল না করি, সেখানে বলেছেন যে নতুন করে ম্যাডামের মুক্তির দাবিতে আবার আন্দোলন, নতুন কর্মসূচি দেওয়া হবে, যদি আমি ঠিক শুনে থাকি। ঠিক শুনেছেন। এর আগে আপনাদের বক্তব্য ছিল যে গণতন্ত্র মুক্তি পেলে ম্যাডামও মুক্তি পাবে, সুতরাং গণতান্ত্রিক আন্দোলনটা আগে। আপনারা কি সেই স্ট্র্যাটেজি থেকে সরে যাচ্ছেন কিনা? না ভাই, আমরা কোনটাই সরে যাইনি। শুনে আপনাদেরকে একটা স্পেড কি স্পেড বলতে হবে, তো আমি যেটা মনে করি আর কি, বিএনপি গত 15-16 বছরে যে আন্দোলন করেছে, এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই। আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে, এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। রাস্তার মধ্যে 22-23 জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 27,000 লোককে 2 দিনের গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার, আপনার নির্যাতনমূলক ব্যাপার, দমন নীতি, এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত, কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন, সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না। এটা অবশ্যই আপনার জেগে উঠবে। শুধু আমরা কখনোই আপনার ওটা থেকে সরে যাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক। তাকে মুক্ত করার হচ্ছে একটা প্রাথমিক দায়ী গণতন্ত্র মুক্ত করার মতোই। আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি, আন্দোলনের পক্ষ থেকে সরে যাইনি, দেশনেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি। এটা বাস্তবতা। সি ইজ সিনোনিমাস উইথ ডেমোক্রেটিক মুভমেন্ট। এই দুটোকে আলাদা করে দেখা যাবে না। আপনাদের নতুন যদি কর্মসূচি দেওয়া হয়, সেটা আমরা জানি যে রাজধানীতে কর্মসূচি পালনের জন্য মহানগরীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।
সেক্ষেত্রে মহানগরীর এই মুহূর্তে আপনাদের কমিটি নাই, যুব দলের নাই, তাহলে ওই কর্মসূচির আগে কি এই কমিটিগুলো ডিক্লেয়ার হওয়ার পসিবিলিটি আছে? আমরা এখন এই মুহূর্তে আমরা আপনার এই কমিটি নিয়ে খুব বেশি চিন্তিত না। আমাদের মানুষ সব জায়গাতেই আছে, আমাদের শক্তি আছে। আপনার আমরা এই মহানগরে কমিটি না থাকলেও মহানগর তো আছে, বিএনপি আছে, সুতরাং এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। একটা বিষয় জানতে চাই, আপনি একটু যদি বলেছেন আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সভাপতি তিনি সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাটি তিনি উন্মুক্ত করে দিলেন, এর মধ্যে যে বাংলাদেশে উপকৃত হবে কিংবা রেল যোগাযোগ কোন দিক দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলবেন, আমরা সেটা জানতে চাচ্ছি। আপনার ওই থেকে নেকটাকে, চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি, কোথায়? সম্পূর্ণ লাভ তার। ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্ন আমাদের স্বার্থে, আমার স্বার্থে যে করেন। যারা এখন ভারত বিরোধিতা করছে তারা এর অনেক আগেই ভারতের কাছে বিক্রি হয়েছে বলেই তারা এখন এই ধরনের কথা বলছে। উনি এই প্রসঙ্গটি বিক্রি কিভাবে হলাম আমরা? তো প্রমাণটা কি? হোয়াট ইজ দ্য এক্সাম্পল? বিক্রি তো ওইসব কথা বলতে চাইনি। উনি বলেছেন যে গোপনে সরকার এখন আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম। গোপনে আপনারা তাদের সঙ্গে বৈঠক করছেন এমনও বৈঠক তো সব দেশের সব করতে পারে, গোপনের দরকার না, ওপেনলি করি। ক্লিয়ার করেন স্যার। কি ক্লিয়ার করবো? কোনটা? হ্যাঁ, প্লিজ প্লিজ। উনি বলেছেন যে আমরা কি তাহলে আমাদের দরজা জানালাগুলো বন্ধ করতে কখনোই না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছেন, মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা শোভাযাত্রা হয়, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা তো আন্দোলন করবেন, ২৮ অক্টোবরের মতো আবার পালিয়ে যাবেন না তো? এই প্রশ্নের আগে কি বললেন? আমি এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই না। ওবায়দুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই না, কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমার আপনার ওই রুচিতে বাধে, কিছু মনে করবেন না। ধন্যবাদ।